কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সেখানে নেই। খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার উপর জমাট বেঁধে রয়েছে দেখলাম। ওর মুখে চাওয়াচাওয়ি করে দাঁড়িয়ে আছি, কারও মুখে কোনো কথা নেই, চারিদিক নিস্তব্ধ। আপনি কি এমন কখনো শুনেছেন যেটা আগে কেউ শোনেনি? এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা যায়নি? তাহলে আপনি সঠিক ফ্রিকোয়েন্সিতে এসেছেন। এটাই স্পিরিট ফ্রিকোয়েন্সি, যেখানে অদৃশ্য জগতের তরঙ্গ এসে ধাক্কা খায় বাস্তবের প্রাচীরে। তোমরা শুনছো বিভিন্ন ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের অডিও স্টোরি স্পিরিট ফ্রিকোয়েন্সি। এখানে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা আওয়াজ আপনাকে নিয়ে যাবে এক জগতে যেখানে আত্মারা ঘোরাফেরা করে। তাই আলো নিভিয়ে মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি এখন আছেন স্পিরিট ফ্রিকোয়েন্সির সাথে। ভয় এখন আপনার কানে বাজছে। নমস্কার, আমি রাজ। আপনার শুনছেন স্পিরিট ফ্রিকোয়েন্সি, যেখানে গল্প নয়, বাস্তবের অতীতে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করে থাকি। আজকের গল্পের নাম শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভুতুড়ে খাদ। প্রধান চরিত্রে ডাক্তার, ম্যানেজার বাবু আর টুইলা মাঝি। শুরু হচ্ছে ভুতুড়ে খাদ। এক কলিয়ারি থেকে আর এক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লা কুঠির ডাক্তার, ভারী ঝকমারি কাজ। খাদের কুলি কামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচড় লেগেছে, ডাক ডাক্তারকে। কোথাও কোনো কুলি ধাওড়ায় হয়তো রুগী মরেছে, ডাক ডাক্তারকে। খাদের নিচে কুলি মরেছে, আরে সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে দুঃখ করে লাভ নেই। বাসাটি মন্দ নয়, টালি দেওয়া খানচারে ঘর, সুমুখে দাওয়া, উঁচু ছোট একখানি রকের নিচে উঠোন, উঠোনে রান্নার জায়গা, চারিদিক ফাঁকা। ভাবলাম ভালোই হলো। আগে যে কলিয়ারিতে ছিলাম প্রকাণ্ড কলিয়ারি, ছোটখাটো একটা শহর বললেই হয়। চারিদিকে ধোঁয়া আর বস্তি, দম যেন আটকে আসতো। এখানে তাহলেও একটু নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজার বাবু বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা ভালো করে জমিয়ে রাখা ভালো। বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকে যাচ্ছিলাম। কালো রঙের ভুড়িওয়ালা বেটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। গোফগুলির নিচের দিকে বেঁকে তার মুখে এসে ঢুকেছে। চোখে সাদা রঙের নিকেলের চশমা। আমার মুখের পানে এক দৃষ্টি তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি নতুন ডাক্তার? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিচ্ছিলেন। বললেন, চলুন তবে ওই দিক দিয়ে যাই, আপনার সঙ্গে গল্প করাও হবে। বলেই তিনি নিজের পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্যেও তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে মাইল খানেকের মধ্যে একটা গ্রামে। সন্ধ্যার আগেই রোজ তাকে বাড়ি পৌঁছাতে হয়। কোনো কথাই তাকে আমি জিজ্ঞাসা করিনি, তবু তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, দেখুন এখানকার নিয়ম হচ্ছে তাই, আপনি যেন সন্ধ্যের পর আর বাসা থেকে বেরোবেন না। নতুন মানুষ, জানেন না তো, তাই সাবধান করে দিলাম। বললাম, কেন? বলতেই তার সেই কালো গোফের জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম তিনি একটুখানি হাসলেন। বললেন, জিজ্ঞেস করবার কিছু নেই, বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূতেরে বিশ্বাস করেন? বললাম, না। এই মরেছে, চারিদিকে ভূত মশাই। কলিয়ারিটা ভূতে একেবারে ছেয়ে গেছে। সন্ধে হলে এই তল্লাটে আর জনমানুষই দেখতে পাবেন না। খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে, রাতের কাজ তো একরকম উঠেই গেছে। অন্ধকার রাত্রে এক একদিন দেখবেন এ কি ভীষণ ব্যাপার।
ঘরে বসে হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, খাদ চলছে, ঘন্টা বাজছে, ট্রাম লাইনের উপর গড়গড় গড়গড় করে কয়লার গাড়ির ঠেলার শব্দ পাচ্ছেন। কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ, কোথাও কিছু নেই। সন্দেহ হয়তো দেখলেন ডিপো কলার একটা গুরু পর্যন্ত নেই। সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগন কয়লা গাদা হয়ে গেছে। বললাম, তাহলে তো ভালোই বলতে হবে, ভূতগুলো খুব উপকারী বলুন। ভদ্রলোক আবার তেমনি দাঁত বার করে একবার হাসলেন, বললেন, তা বললে হবে কি, খুন যখন লেগেই আছে, এমন মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন না হচ্ছে। এ আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচে হতো। গত 6 বছর ধরে ভূতগুলো দেখছি উপরেই উঠে এসেছে। এই ধরুন আমাদের আপিসের খাতাপত্র, আজ ঠিক যেমনটি রেখে চাবি বন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখব সব ওলট পালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একেবারে তছনছ কাণ্ড কারখানা। তবে নষ্ট কিছু করে না, আজকাল আমাদের সব গা শোয়া হয়ে গেছে। তাই বুঝি বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছাতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়। একদিন যা কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউরে উঠবে। থাক, আজ আমার দেরি হয়ে যাচ্ছে, আরেকদিন বলবো, আজ এখন চলি, নমস্কার। বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আরেকটি নমস্কার করে ডান দিকে রাস্তা ভাঙলেন। ম্যানেজার বাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা কি সব শুনছি আপনাদের কলিয়ারিতে, এ কি সত্য? ম্যানেজার বাবু হাসলেন, বললেন, শুনেছেন এরই মধ্যে? বললাম, শুনেছি, কিন্তু ভূত আবার কি? আমার তো বিশ্বাস হয় না, মানে কোনোদিনই বিশ্বাস হয় না। ঘাড় নেড়ে ম্যানেজার বাবু বললেন, আরে কিছু নয়, তবে যাদের অবস্থা বড় খারাপ, চালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে ঢাল থেকে পাথর খসে পড়ে, তাতেই লোকজন প্রায়ই মারা যায়। আগে না, কিছুদিন আগে নয়, অনেক দিন আগে। আমি তখন এখানে ছিলাম না। সিঙ্গারো নদীতে সে বছর ভয়ানক বান হয়। বানের জল এত বেশি বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতেই বান এসে পড়ে খাদের মুখে। চাণকের পথে হুড় হুড় করে জল ঢুকতে থাকে, তাকে আর রুখবে কে? দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে। লোকগুলোকে বাঁচাবার অনেক চেষ্টা হয়েছিল, কিন্তু 2 দিন ধরে ক্রমাগত জল ঢুকেছে। 3 দিনের পর বান যখন কমলো, খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে দেখা গেল প্রায় 50টা লোক খাদের যেখানে সেখানে মরে পড়ে রয়েছে। ব্যাস, সেই থেকেই লোকের ধারণা হলো যে অতগুলো লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে, ভূত সেখানেই আছে। এই বলে তিনি খুব জোরে জোরে হো হো করে হেসে উঠলেন। আমি হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, অতগুলো মানুষ কোনো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতো হাহাকার করে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো বাপ মা আছে খাদের উপর কুলি ধাওড়ায়, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী পুত্র। চুপ করে ভাবতে গিয়ে মুখের হাসি আমার মুখেই মিলিয়ে গেল। সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সামনে দেখতে পেলাম। গল্প করতে করতে সন্ধে হলো। ম্যানেজার বাবুর চাকর আমাদের কাছে লণ্ঠন দিয়ে গেল। উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন, আরে একটু চা খেয়ে যান। চা খেয়ে তার কাছ থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। ম্যানেজার বাবু বললেন, আলো নিয়ে আমার চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক। ভাবলাম তিনি ভেবেছেন হয়তো ভূতের ভয়ে রাস্তায় যদি আমার আবার কিছু বিপদ আপদ হয়। হেসে বললাম,
না না, কিচ্ছু দরকার নেই, ভূতের ভয় আমি করি না। তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন। ফটক পেরিয়ে বাইরের পথে এসে দাঁড়ালাম। দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম করছে, কোথাও যেন জনমানবের সারা শব্দ নাই। মাথার উপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারায় ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দাঁড়িয়ে এগিয়ে চললাম। বাসাটা আমার নেহাত কাছে নয়, পথের পাশে 2-3টে কুলি ধাওড়া পেরিয়ে গিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপরেও খানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে তৈরি ছোট একটি পথ। তারই কিছু দূরে এগিয়ে গিয়ে বাহাতে একটা পোড়ো বাড়ির মতো ভাঙা বাড়ি। সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট 2 হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছাবো। কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভিতর সরু একফালি পায়ে চলা পথের উপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের কুলি ধাওড়ায় সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে, তার চিৎকার তখনও থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার উপর খড়মড় শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যিই আমার একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি, তার আগেই লোকটা আমার আরও একটুখানি কাছে সরে এসে বললে, ডাক্তারবাবু, তুই একবার আয় আমার সঙ্গে। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? সে বললে, ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার। তুই যদি না যাবি তো ছেলেরা মরে যাবে। তুই আয়। কি হয়েছে তোর ছেলের? বললে, তা জানি না বাবু, তুই দেখবি চ। আবার তোকে আমি ঘরের কাছে দাঁড়াই দিয়ে যাবে। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটি এক্ষুনি হয়তো কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না। বললাম, চল। বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম। সে আমার আগে আগে চলতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তোর নাম কি রে? আমার নাম টুইলা মাঝি। বললাম, কত দূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছেই কয়েকটা খড়ের ঘর দেখিয়ে বললে, ওইখানে। চুপ করে পথ আর কত চলি। তার সঙ্গে কথা কইতে আরম্ভ করলাম। খাদে বুঝি তুই কয়লা কাটিস? হ্যাঁ বাবু। ছেলেটা কত বড়? তা একেন বড় বটে। তবু ক বছরের? কে জানে তা, অত সব জানি না। এমনি সব নানান কথা কইতে কইতে পথ আমরা চলেছি তো চলেইছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলো সে আমায় দেখিয়েছিল, যতই এগিয়ে যায় মনে হয় সেগুলো আরও দূরে। বললাম, এ কি রে টুইলা, কাছে বলছিলি যে? টুইলা বললে, ও বাবু, কাছে লয় তো কি। কিন্তু পথ যেন আর ফুরোই না। সময় কাটাবার জন্য আবার কথা শুরু করলাম। ছেলেটার তোর কি হয়েছিল প্রথমে? টুইলা চুপ করে রইল। প্রথমে হয়েছিল কি? হ্যাঁ রে। টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিলে। বললে, কাঁধে বান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবু সেই বানের কথা মনে পড়ল। বললাম, কখন রে? সে তো অনেক দিন। টুইলা বললে, ও একেন দিন। বললাম, তারপর? তারপর আমরা তখন অনেক লোক ছিলাম খাদের ভেতরে, কয়লা কাটছিলাম। বললাম, সেখান থেকে কেউ তো বাঁচেনি শুনলাম, তুই বাঁচলি কেমন করে? টুইলা আর জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হলো। বললাম, হ্যাঁ রে টুইলা, শুনেছি নাকি এখানে খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। অন্ধকারে ভাবলাম, কালো মানুষ হয়তো খানিকটা এগিয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি না। ডাকলাম, টুইলা, টুইলা, কোথায় টুইলা? এদিক ওদিক আগে পাছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে দিকচিহ্নহীন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। মাথার ভেতরটা চন করে ঘুরে উঠল। সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে।
পিছনে ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে আমি যাব কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট, গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো দিক দিয়ে কেমন করে কতক্ষণ যে চলেছে কিছুই আমার মনে নেই। রাত্রির অন্ধকার কেটে গিয়ে চারিদিকে যেন ফর্সা হয়ে হচ্ছে। তখনও আমি পথ চলছি। শরীরে তখন আমার শক্তি নেই, পায়ে জোর নেই, নিতান্ত কেমন যেন মরিনি বলেই বেঁচে আছি। এমনি আমার মনে হতে লাগলো। দূরে কতগুলো লোক আসছে দেখে সেইখানে সেই পথের ধারেই আমি বসে পড়লাম, কিন্তু কাউকে যার বিশ্বাস হয় না। এরাও ভূত নয় তো? প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়া গাইতি কাঁধে নিয়ে কুটিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, ডোমর না কোন দিকে? একজন বললে, সেটা কোথা বাবু? ওই যে চিমনি দেখছিস ওখানে। সর্বনাশ! উঠে দাঁড়ালাম। প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে যখন বাসায় ফিরলাম, দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে, ছেলে, এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত্রি ঘুমায়নি। অপরিচিত জায়গা, কাকেই বা কি বলবে? ভগবানের উপর নির্ভর করে সবাই তখন হা করে পথের পানে চেয়ে আছে। পাছে ওরা ভয় পায় ভেবে কাউকেই কিছু বলিনি। বললাম, মরণাপন্ন একটা রুগীর কাছে সারা রাত আমায় জাগতে হয়েছে বলেই সেখান থেকে আমার বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে একটি দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার আর এক দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম যাওয়া আমার পক্ষে অসম্ভব। ম্যানেজারবাবুকে দয়া করে এখানে একবার আসতে বলো। আলো হাতে 2জন চাপরাশি সঙ্গে নিয়ে ম্যানেজারবাবু নিজেই এলেন। হাসতে হাসতে বললেন, ভূতের ভয় বুঝি? সেদিনের সেই টুইলার কথাটা আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম, না তা নয়, খাদের নিচে রাত্রে তো এখানে কাজ কেউ করে না, তবে মরল কেমন করে? ম্যানেজার বললেন, কিছু কয়লার দরকার ছিল, তাই ডবল হাজারি দিয়ে মদ খাইয়ে নামিয়েছিল। পুলিশে খবর পাঠিয়েছি। তার আগে চলুন একবার দেখে আসতে হবে। অনেকগুলো লোক সঙ্গে নিয়ে তো ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম, কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঠির মুখে। সেখানেই কয়লার চাবড়া মাথায় পড়ে লোকটা মরেছে। মরবার পর মৃতদেহ সেইখানেই ফেলে রেখে লোকজন উপরে উঠে এসেছিল। ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মাল কাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে এক প্রকাণ্ড একটা গোফের মাঝখানে, যেখানে যাবার কোনো সম্ভাবনাই নেই। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঠির কাছে রেখে দিয়ে আমরা তো উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহ উপরে তুলবার উপায় নেই। অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলে থাকতে রাজিও হলো না। ম্যানেজারবাবু নিজে আমায় বাসায় পৌঁছে দিয়ে গেলেন। পুলিশ এলে আবার আমাদের খাদে নামতে হবে। রাত্রি তখন কত ঠিক মনে নেই। পুলিশ এসেছে। আবার আমরা খাদের নিচে গেলাম। এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না, যেতেও চাইল না। ম্যানেজারবাবু হেসে বললেন, পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে, আর ভাবনা কি, ভূতেরও তো পুলিশের ভয় আছে। ম্লান হাসি হেসে নেমে তো গেলাম, যা থাকে কপালে। একে রাত্রির অন্ধকার, তাই আবার কালো কয়লার সেই পাতালপুরি। চারিদিক কালো, তবে আমাদের সঙ্গে আলোও ছিল প্রচুর। প্রত্যেকের হাতেই একটি করে অ্যাস্টিলিন গ্যাসের বাতি। পুলিশের ইন্সপেক্টরের হাতে টর্চ। আগে আগে যাচ্ছে মালকাটার সর্দার। কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সেখানে নেই।
খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার উপর জমাট বেঁধে রয়েছে দেখলাম। ওর মুখে চাওয়াচাওয়ি করে দাঁড়িয়ে আছি, কারো মুখে কোনো কথা নেই, চারিদিক নিস্তব্ধ। খাদের চাল থেকে কোথাও বা খুটখুট করে ছোট ছোট কয়লার টুকরো খসে খসে পড়ছে, কোথাও বা টুপ টুপ করে জল পড়ার শব্দ পাচ্ছি। কি করা যায়? ইন্সপেক্টর বাবু বললেন, আসুন এদিক ওদিক খোঁজ করে দেখি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস তার নাই হবার কথা, কিন্তু আমরা আর না বিশ্বাস করে যাই কোথায়? এর আগের বারেও তো এমনিই হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বাবু বেশ সাহসী লোক। টর্চের আলো ফেলতে ফেলতে তিনি সবার আগে আগে চললেন। সবার পেছনে যেতে আমার ভয় করছিল। কোনো রকমে পাশ কাটিয়ে কৌশল করে কাউকে জানতে না দিয়ে ফস করে আমি একসময় মাঝে গিয়ে ঢুকলাম। খোঁজার আর অন্ত রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে চলেছি, হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন করে চেঁচিয়ে ওঠে, এও যেন ঠিক তেমনি একটি গোঙানির শব্দ, একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে। আমরা তো সব চমকে উঠে শিউরে খানিকটা পিছু হটতে গিয়ে ওর গায়ে গায়ে লাগালাম ধাক্কা। ভয়তো আমি ম্যানেজার বাবুকে তখন জড়িয়ে ধরেছি। সর্বাঙ্গ শিরশির করে গায়ের লোমগুলি খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচবার আর কোনো আশা নেই। ইন্সপেক্টর বাবু তো অত সাহসী লোক, টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহের বুকের ওপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বাপ বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে। আমি পড়লাম ম্যানেজারের গায়ে, ম্যানেজার দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। এমনি করে সবাই মিলে আমরা হুটুপুটি করছি। এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতে টর্চ গেল নিভে। অনেক টেপাটেপি করেও কিছুতেই আর জ্বালানো গেল না। তারপরেই একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করলো। প্রাণের আশা তখন একেবারেই ছেড়ে দিলাম। কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে পরামর্শ করলাম, যেমন করে হোক দেশলাই জেলে সুরঙ্গের দেওয়াল ধরে ধরে চলুন আমরা ফিরে যাই। এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। সর্দার বললে, চল, আমি পথ চিনি, দে একটু জ্বালা কাঠির বাক্স দে তো আমার হাতে। আমার পকেটে দেশলাই ছিল, কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম। কিন্তু ফস করে সর্দার যেই একটা কাঠি জ্বেলেছে, তারে সেই সামান্য আলোতে দেখতে পেলাম কিম্ভূত কিবাকার একটা প্রকাণ্ড দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সুরঙ্গের পথ আগলে বলে উঠল, যাবি কোথা? ছেলেকে আমার বাঁচায় গুতে, তা বাদে যাবি। ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার। চট করে সেটা বের করে তিনি ধা করে চালালেন এক গুলি। ভীষণ আওয়াজে কানে আমাদের তালা লেগে গেল। কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুরঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন, গেলাম ওরে বাপরে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে আমাকে। ভূতে মানুষে মারামারি। ইন্সপেক্টরের গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যেন তাকে আমাদের কাছ থেকে খানিক দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ঝটপট ঝটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি আর চালা, দেখি কেমন তোর মরদ। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস বানে ডুবে, জলের ভেতরে ঠিক ইঁদুর মারা করে। ছেলেটা ছিল আবার তাকেও মেরে দিলি। কই তোদের ম্যানেজার কই? বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। ম্যানেজার বাবু কেঁদেই ফেললেন, দোহাই বাবা, আবার ছেড়ে দে বাবা, আমার কোনো দোষ নেই বাবা। আচ্ছা, তোকে না হয় ছেড়ে দিল, কই ডাক্তারটা কই? বলেই হাত বাড়িয়ে টপ করে আমার ঘাট ধরে বললে, হায় দেখ, যদি বাঁচাতে পারিস। আমার তখন দম আটকে এসেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গো গো করছি। তারপর কেমন করে যে ওপরে উঠে এসেছি, কেমন করে যে বাড়ি এসে পৌঁছেছি, কিচ্ছু জানি না। চাকরি ছেড়ে দেব বলে দরখাস্ত আগেই করেছি।
জবাব এলো কিনা জানবার জন্য বেলাবেলি তো গেলাম সেদিন ম্যানেজারের সঙ্গে দেখা করতে। গিয়ে শুনি অদ্ভুত ব্যাপার, কাল রাত্রি থেকে ম্যানেজারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খাদের নিচেও না, খাদের ওপরেও না। সর্বনাশ! সর্বাঙ্গ আমার শিউরে উঠল। তাহলে তিনি গেলেন কোথায়? আপনারা শুনলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা উত্তরেখাত। আগামী পরের সপ্তাহে ঠিক একই সময়ে স্পিরিট ফ্রিকোয়েন্সি আপনাদের জন্য নিয়ে আসবে এক নতুন হাড় হিম করা গল্প। তাই স্পিরিট ফ্রিকোয়েন্সি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর গল্পটি পছন্দ হলে গল্পটিকে লাইক করুন, কারণ আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসবো হাড় হিম করা ভূতের গল্প। সো স্টে কানেক্টেড উইথ আস।